আপনি কি কালো টাকার প্রাধান্যের গণতন্ত্র দিবেন? আপনি শুধু ব্যবস্থা করেন যে কালো টাকা ব্যবহার করা যায় না, সবাই 15 লাখ টাকা দিয়ে নির্বাচন করে, তাহলে আমিও নির্বাচনে যাব, আমিও যাব। আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে এটা আবার একটা মানে খুবই ভালো পয়েন্ট নামে তুলছেন। কিন্তু সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে 13 জন কংগ্রেসম্যান একটি চিঠি দিয়েছেন, সেখানে তারা আমার কাছে যেটি আকর্ষণীয় লেগেছে, তারা হচ্ছে নির্বাচনটি পর্যবেক্ষণ করতে তারা জাতিসংঘের মনোনীত কাউকে এখানে পাঠানো যায় কিনা সে ব্যাপারে একটি প্রস্তাব রেখেছেন। আমরা একটু আপনাদের মন্তব্য একটু শুনতে চাই। মাসুদ কামাল ভাই থেকে মন্তব্য শুরু করে আবার একটু নাইম ভাইকে শুনতে। কামাল ভাই একটু যদি সংক্ষেপে বলেন, আমাদের আরো একটা প্রসঙ্গ ছিল এটার পরে আর কি। জি কামাল ভাই। না, আমি সংক্ষেপে বলছি। দেখেন, এটা মার্কিন কংগ্রেসম্যানদের একটা চিঠি, তাদের জাতিসংঘে তাদের যে প্রতিনিধি আছে তার কাছে চিঠিটা লিখেছে, এবং তারা বলছে যে এই প্রস্তাব যেন ওনারা উঠানো, এটা তাদের ব্যাপার। আমি এই চিঠি উচিত কি উচিত না সেটা অন্য হিসাব, ওই লাইনে আমি যাবো না। কিন্তু আমি মনে করি জাতি হিসাবে এটা আমাদের জন্য অপমানজনক, এটা আমি মনে করি। কিন্তু আবার পরবর্তীতে আমি এটাও ভাবি, এই ধরনের অপমানজনক অবস্থায় আমাদের জাতিকে কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, যে কারণে নিয়ে গেল, সেটা কি জাতি হিসাবে আমাদের উন্নতির লক্ষ্যে, নাকি তাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থের লক্ষ্যে? সেটা হলো জরুরি। টাকার প্রসঙ্গটা থাক, আমরা যদি একটু জাতি হিসাবে এটা কেন আমাদের অপমানজনক এইটা যদি আপনি একটু বলতেন। মানে আমরাও তো জাতি হিসাবে আমেরিকার নর্থ কোরিয়া পলিসি, ইরান পলিসি, ইসরায়েল পলিসি এবং আরো নানা রকম পলিসি নিয়ে আমরা সমালোচনা করি, অনেক সময় অনেক কথা বলি। মানে জাতি হিসাবে এটা কেন মানে আমাদের কাছে অপমানজনক, আমেরিকা যদি আমাদের কোনো একটা কিছু নিয়ে সমালোচনা করে? না, এটা অপমানজনক এই কারণ, দেখেন আমাদের এই দেশটার বয়স এখন 52 বছর হয়ে গেল, তাই না? এই জাতির বয়সটা আরো বেশি। আমরা এত বছর স্বাধীন হওয়ার পর আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা কায়েম করতে পারলাম না যা নাকি আমাদের দেশের সাধারণ মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয়। আপনি একটা কথা মাথায় রাখেন, আমেরিকা কি বলছে, জাতিসংঘ কি বলছে, 5 জন কংগ্রেসম্যান কি বলছে, ইউএর কংগ্রেসম্যান কি প্রতিনিধিরা কি বলছে, এগুলো কিন্তু কোনোটাই গুরুত্বপূর্ণ হতো না যদি তাদের বক্তব্যগুলো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার সঙ্গে না মিলতো। কোনো গুরুত্ব পেত না। কিন্তু আমাদের দেশে অনেক মানুষের সঙ্গে চিন্তাগুলো মিলে যায়। আমি শুধু বোঝার জন্য, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তো একদম সাদা কালোদের অধিকার ঠিকঠাক মতো ছিল না। উত্তর আর দক্ষিণ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়ে সাদা কালোর অধিকার ঠিক হয়েছে। কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের সময়, আমরা এই পুরা ভর করোনার সময় আমরা একটা পুলিশ অফিসারকে দেখেছি হাঁটু দিয়ে গলার মধ্যে দিয়ে একজন কালো লোককে মেরে ফেলার জন্য, এবং সেটা সমালোচনা আমরা সংসদে করেছি, বাইরে করেছি, লেখাই করেছি, স্ট্যাটাসে করেছি, এবং বলেছি যে 100 বছরও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সভ্য হতে পারলো না, তাদের সাদা কালোর ব্যাপারটা এটা ঠিক না। এবং সেটা আমরা আসলে তাদেরকে জানিয়েছি, আমরা হ্যাশট্যাগ দিয়েছি। এতে কি তাদের অনেক অপমান হয়েছে? মানে এটা জাতি হিসাবে তাদের জন্য এটা অপমানজনক হয়েছে, মানে 100 বছর আগে যেটা ফিক্সড হয়ে গেছে সাদা কালো। কারণ ওরা তো শুনেন, আমরা এটা বলতেই পারি, যে ঘটনা ঘটেছে আমরা বলেছি। ওদের অপমান হলে তোরা রিয়াকশন প্রকাশ করতো, ওরা তো মিটিং এ বলতো যে টাকা দিয়ে বাংলাদেশকে টাকা দিয়ে বলা হচ্ছে, তখন তো বলেনি ভাই। এক্স্যাক্টলি, ওটা গায়ে লাগে নাই। কখন আপনাকে চোখ বললে খারাপ লাগে? যখন আপনি নিজেই জানেন যে অপকর্মটা আপনি করতেছেন। হিসেবে সহজ, বলেন না কানাকে কানা বলিও না। কানা আমাকে যখন বলেন এই মাসুদ কামাল তুমি তো কানা, আমি কিন্তু মন খারাপ করবো না, কারণ আমি জানি আমি কানা না। কিন্তু যে জানে সে কানা, তার জন্য কিন্তু খুব মন খারাপ হয়। এবং এটা আমাদের এখানে হচ্ছে। তারা যেটা বলছে মেয়ে এত মন খারাপ করেন কেন, করেন এই কারণে যে গায়ে লাগে, এবং আপনারা বুঝেন যে এই জিনিসটা জনগণ মিলিয়ে নিচ্ছে। এই জায়গায় সমস্যাটা হচ্ছে। আমাদের দেশের উপর ভালো নির্বাচন নিয়ে চাপের প্রসঙ্গে ইন্ডিয়া এবং পশ্চিমা বিশ্ব কি মুখোমুখি, নাকি তারা পরস্পরের সহযোগী এবং পরিপূরক? এখানে একটা জিনিস কি, আমাদের এখানে ভূ রাজনীতি কিন্তু কাজ করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সারা দুনিয়াতে এখন দুটো পক্ষ কিন্তু খুব স্পষ্ট, যে আমেরিকার তার সঙ্গে তার যারা মিত্ররা আছেন, বিপরীত দিকে চীন, রাশিয়া, ইরান, এরা একদিকে কিন্তু চলে গেছে। এখন এখানে যে জিনিসটা হয়েছে, ইন্ডিয়া আমার মনে হয় এখানে আমাদের নিয়ে বাংলাদেশকে নিয়ে খুব বেকার দেওয়া হচ্ছে। আমি একটু কারণটা 2 মিনিটের মধ্যে শেষ করে দিই আপনাকে। 1 নম্বর কারণ হলো, দেখেন মানে এখন কিন্তু ইউরোপ এবং আপনার আমেরিকা মোটামুটি ওপেন কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচনে বাংলাদেশের সরকারের সঙ্গে তার সমর্থন নিয়ে। এর বিপরীতে বাংলাদেশ যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে চীন এবং রাশিয়ার কাছে। যদি চীন এবং রাশিয়ার কাছে যায়, ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? চীন। পাকিস্তান নয়, চীন। চীনের সঙ্গে বৈরী সম্পর্ক আছে। যায় ইন্ডিয়া কি সুবিধা হবে? হবে না। যে কারণে ইন্ডিয়া আবার আমেরিকাকে চায়। তো এই যে একটা বিষয়, ইন্ডিয়া আমেরিকাকে চায়, আমেরিকা বাংলাদেশের সঙ্গে একটা বিরোধ আছে, বাংলাদেশ এখান থেকে বাঁচার জন্য চীনে যাচ্ছে, চীনের সঙ্গে ইন্ডিয়ার বিরোধ আছে। এই যে একটা ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু এখন ইন্ডিয়া মোটামুটি একটু বেকারে আছে। এটা এই জন্য ইন্ডিয়া আপাতত চুপ করে আছে। এবং আমারও এটা ধারণা, আগামী নির্বাচনে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের কোনো চাপ আসবে কিনা জানি না। যদি আসে, সেক্ষেত্রে
ইন্ডিয়ার ভূমিকা থাকবে চুপচাপ। ইনকামবেন্সির যে জায়গাটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলেই চলে আসে, তাতে ইনকামবেন্ট সরকারকে ভিলেন মনে হয়। মানে এটা আমি ভালো খারাপ বা যৌক্তিক আমি এটা বলতেছি না, মনে হয় কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমি আপনাকে বলি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু মনে হয় কেন জানেন, আমাদের যে সরকারগুলো ক্ষমতায় আসে, সে ক্ষমতায় যাওয়ার পর একদম আমি যে কথা বলছি, প্রত্যেকটা মানুষ আমার কথা নিজের মতো করে বানাইনি, মানে তুলনা করে নিতে পারবেন। প্রত্যেকটা এলাকায় অত দূর যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা এলাকায় একজন এমপি হন না। এই অনুষ্ঠান যত লোক দেখছেন সবার প্রতি আমার অনুরোধ, আপনারা ভাবেন তো আপনাদের যে লোকটা এমপি হয়েছে 5 বছর আগে, 5 বছর আগে এমপি হওয়ার আগে তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, প্রভাব প্রতিপত্তি কেমন ছিল, এমপি হওয়ার পর তার অর্থনৈতিক অবস্থা কেমন হয়েছে, তার আত্মীয় স্বজনের অবস্থা কেমন হয়েছে, আপনি তুলনা করে দেখেন। তারা কি আলাদিনের চিরাগ পেয়েছিল? তা তো পায়নি। তাহলে যে লোকটা 5 বছরে তার এত মানে ফুলে ফেপে এত বড় হয়ে যাচ্ছে, তার প্রতি ওই এলাকার মানুষের ভালোবাসা শ্রদ্ধা থাকবে কি করে? নাই থাকতে পারে। যদি না থাকে, সেই ফলটাকে, তাকে যদি লোকে ভোট না দেয়, সেই ফলটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার, তার প্রধান, আমাদের মানে বর্তমানে সরকারকে হারিয়ে দিবে, এই জায়গায় আনবেন কিভাবে রে ভাই? এটা আমাদের ঘটে। আমার মনে হয় যে এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তারপর আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। নাইম ভাই মাথা নাড়ছে, নাইম ভাই কি কোনো কিছু যোগ করতে চান? তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যেতাম, আমি যেটা মাসুদ কামাল ভাই থেকে শুরু করছি। ছোট্ট একটা কথা বলি। জি, আমি তার সাথে বক্তব্যটাতে একমত, মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, কিন্তু আমি এটাকে প্রবলেম হিসেবে দেখি নাই। মানুষ অপছন্দ করবে, মানুষ ভোট দিবে না, ইনকামবেন্ট বলে তার বিরুদ্ধে তার ধারণা থাকবে, এটাতে দিস ইজ নট এ প্রবলেমেটিক থিং। দি প্রবলেমেটিক থিং ইজ যে অর্গানাইজেশন হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকার থাকে, তারা ইনকামবেন্টের লোকজনকে দৌড়ায়, তাদেরকে পানিতে পুকুরে ডুবাইয়া রাখে, তাদের বিরুদ্ধে নানান রকম অ্যাকশন করে। প্রবলেম হলো সেই জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, এটাই প্রবলেমেটিক। সো আমি এই আলোচনাটা আমি এক লাইনে এইটা একটু বলবেন, এটা অনেক দর্শক জিজ্ঞেস করতেছে। ধরো তত্ত্বাবধায়ক সরকার আসলো, ইনকামবেন্ট গভর্নমেন্টকে দৌড়াচ্ছে, পানিতে নিয়ে ফেলে দিচ্ছে, অনেক মামলা করতেছে, অনেক হ্যারাস করতেছে, কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা যখন ইলেকশন করতেছে, তারা তো ইনভেরিয়েবলি বিএনপির এগেইনস্টে এই কাজগুলি করেই যাচ্ছে। তাইলে কি এই জুলুমটা চলতে থাকবে? না, আপনি আলোচনার আয়োজন করেন, আপনি তো সময় দিবেন না, আপনি তো সমাধান চাইবেন, কিন্তু সময় নাই। আমি শুধু এইটুকু বলে রাখি, এটা সমাধান করা সম্ভব কি? আমরা আসলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চাই। কারণ টার্গেট যদি হয় আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে না দেওয়া, তাহলে আওয়ামী লীগের টার্গেট হবে ক্ষমতায় থাকা। ন্যাচারালি সেও তো ক্ষমতার রাজনীতি করে, তো সে তো ক্ষমতায় থাকতে চাইবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সে যা যা মনে করে করার জন্য। সুতরাং বিএনপিও ক্ষমতায় আসতে চায়, বিএনপি 15 বছরে অস্থির, আওয়ামী লীগও 21 বছরে অস্থির ছিল। এগুলি তো নিয়মতান্ত্রিক রাজনীতিতে এইরকম ধৈর্য ধরতে হয়। ভারতে দেখেন, বিভিন্ন রাজ্যগুলিতে কিছু বিরোধী দল তাদের রাজ্যে সুবিধা করতে পারতেছে, কিন্তু জাতীয়ভাবে মোদির আমরা যে এত পছন্দ করি, এত মানুষ অপছন্দ করে, কিন্তু মোদিকে কিন্তু কেন্দ্র থেকে আগামী নির্বাচনও সরাতে পারবে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা তো ভোটে, জি ভোটে, না সেটা ভোটে, কিন্তু তার যে অপশাসন, তার সমস্ত কিছু, কিন্তু আপনি এইখানে যে অপশাসনের কথা বলছেন, আমি এইটাই বলছি, মোদি সাহেবেরটা আপনি অপশাসন বলছেন, কিন্তু ব্যাপারটা হলো ভোট, যেটা আসলে গণতন্ত্রের মানে কর্নারস্টোন। এইখানে আমরা সুশাসনের কথা বা উন্নয়নের কথা বলতেছি, কিন্তু ভোটটা প্রশ্নের মধ্যে। আমি আবারও বলি, না ভোট সমীকরণটা একটু, কিন্তু ভোট আপনার সাথে একটু পার্থক্য হচ্ছে, আপনি ভোটকে প্রধান বিষয় করছেন, অন্য কিছুকে শাখা বিষয় বলছেন। এটা ফান্ডামেন্টালি আমার কাছে অ্যাকসেপ্টেবল না। এই জন্য আলোচনা কোনো সময় মিলিত হবে না। আমার কাছে মনে হয় যে ভোটের আগে আরো অনেক ফান্ডামেন্টাল জিনিস, গণতান্ত্রিক ভাবেই তো আমেরিকানরাও অনেক সমালোচনা পছন্দ করে না, অনেক সমালোচনা কিন্তু তারা আবার অপছন্দ করে না। তারা যখন ট্রাম্প হুলস্থুল করতেছিল নির্বাচনী ফলাফল নিয়ে, তারাও বলছে যে এটা তো তৃতীয় বিশ্বের অনেক দেশের মতো হয়ে গেল, বানানা রিপাবলিকের মতো হয়ে গেল। জি নাইবে, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনছি আপনাকে। জি তো মানে মূল কথাটা হলো যে আমাদের মনে করা না করার ব্যাপারে আমি আপনার মতেই থাকি, যে কোনো বিষয় নিয়ে যে কেউ, আমাদের রাষ্ট্রদূতরাও যদি দুইটা কথা বলে, আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখি না। আমি বাইরে থেকে লোকজন আসলো, নানান বিষয়ে মতামত দিল, আমি তো তাদের কাছ থেকে ইনপুট নেওয়ারই পক্ষপাতী, আইডিয়া নেওয়ার পক্ষপাতী যদি পাওয়া যায়। সো এইগুলি আমরা ওয়েলকাম করি। এটা ডেমোক্রেসিতে আমাদের মতো একটা উদার গণতান্ত্রিক দেশ, যেভাবে আমরা আমাদের দেশটাকে অন্তত গড়ে তুলতে চাই বা আমরা স্বপ্ন
স্বপ্ন দেখি, সেখানে এগুলি ওয়েলকাম, আমি এটা নিয়ে মাইন্ড করি না। এবং এই জন্য আমি আপনাকে বলি যে আমেরিকা যদি আমাদের বিরুদ্ধে কোনো মানে বড় কোনো অ্যাকশন দেখাইতো যেটা ডিসপ্রপোর্শনেট মনে হইতো, আমিও কিন্তু সেটার প্রতিবাদ করতাম বা সমালোচনা করতাম, কিন্তু আমি এখন পর্যন্ত তেমন কিছু দেখি নাই। যেটুকু দেখেছি প্রপোর্শনেট দেখেছি আমরা, এবং এগুলি সংশোধনেরই পক্ষপাতী। এবং আমি লক্ষ্য করি যে আগামী নির্বাচনটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আওয়ামী লীগই তো নিয়মতান্ত্রিক রাজনীতি করছে তার ক্ষমতার বাইরে 21 বছর, আপনি জাস্ট মনে করে দেখেন। নিয়মতান্ত্রিক মানে আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতি করছে, কিন্তু বাংলাদেশে কি নিয়মতান্ত্রিক রাজনীতি ছিল সে সময় 75 থেকে 96? বাংলাদেশের সামগ্রিক নিয়মতান্ত্রিক রাজনীতি থাকবে কোত্থেকে? আমাদের এখানে নানান রকম ভাবে অপশাসন হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির নিয়মতান্ত্রিক ছিল, আপনি বিরোধী দলের জন্য, আপনি বিরোধী দলের জন্য, বিরোধী দলীয় রাজনীতির ক্ষেত্রে একটু সহনশীল হইতে হয়। এটা ভারতের দিকেও তাকান, অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তারা বেকায়দায় আছে, বেকায়দা থেকে বেরোনোর জন্য তাদেরকে কৌশল করতে হচ্ছে। তারা INDA নামে একটা জোট করেছে, তো এই ইন্ডিয়া নামে জোট করা এগুলি সব কৌশলের অংশ। আমাদের শেষ কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমরা এটা নাইম ভাইকে দিয়ে শুরু করতে চাই। মাসুদ কামাল ভাই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবেন, সেটি হচ্ছে যে ইন্ডিয়ার ভূমিকা। আমার একটা হাইপোথেসিস আছে, হাইপোথেসিস হচ্ছে যেটাকে আমরা ওয়েস্টার্ন প্রেসার বলছি। এমনও কি হতে পারে যে সেটি আসলে ইন্ডিয়ারই প্রেসার, ইন্ডিয়া আসলে সেই ধরনের বন্ধুত্ব আওয়ামী লীগ সরকারের প্রতি আর অনুভব করছে না যেটি তারা আগে করতো, এবং সেই জন্য ইন্ডিয়ার প্রেসারটাই আসলে এখন আমেরিকার প্রেসার বা ইউরোপীয় ইউনিয়নের প্রেসার হিসেবে অনুমোদিত হয়ে আসছে, এবং যেটিকে বলা হচ্ছে ইন্ডিয়া কোনো না কোনো ভাবে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের প্রেসারকে ঠেকিয়ে দিবে, সেটি আসলে ঠিক নয়। এটা হচ্ছে আমার হাইপোথেসিস। আপনাদের মন্তব্য একটু আমরা শুনবো জনাব নাঈমুল ইসলাম খান, ইন্ডিয়ার ভূমিকা বা ইন্ডিয়ার প্রেসার না প্রেসার সম্পর্কে। সুতরাং এখানে ভূ রাজনীতির ব্যাপারটা সামগ্রিকভাবে দেখাই ভালো। ইন্ডিয়া তো যেহেতু আমাদের একমাত্র নেইবার, এবং ইন্ডিয়ার যেহেতু চ্যালেঞ্জেস আছে, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের সহযোগিতা, বাংলাদেশ রাষ্ট্রের ভূমিকা তাদের জন্য খুব নিয়ামক মানে সিরিয়াসলি নিয়ামক। এখানে কোনো ইনস্টেবিলিটি ইন্ডিয়ার জন্য ইনস্টেবিলিটি ডেকে নিয়ে আসবে। ইন্ডিয়ার জন্য যদি ইনস্টেবিলিটি হয়, সেটা চায়নাকে মোকাবেলা করার জন্য বোথ ইন্ডিয়া এন্ড ওয়েস্ট দুইজনেরই সমস্যা তৈরি করবে। সুতরাং আমার মনে হয় যে এগুলি একটা সামগ্রিক বিষয়। আবার এটার মধ্যে আমরা এগুলি কিছু কিছু জিনিস আলাদা আলাদা করে আলোচনাও করতে পারি। আলাদা করে আলোচনা করা মানে এই না যে জিনিসগুলি সম্পূর্ণ মানে হয়ে কম্পার্টমেন্টালাইজড হয়ে যায়, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। আমাদের সবকিছুতেই সম্পর্ক আছে।